ফিরলাম বিরতির পর আর যে খবরে নজর রাখবো, অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। আপনাদের জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এবার মলয় ঘটক। অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। আপনাদের জানিয়ে রাখবো, অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেলেন মলয় ঘটক। এবং মলয় ঘটক যিনি 2011 থেকে 2021 পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং এর আগে তিনি হীরাপুর কেন্দ্র থেকেও বিধায়ক হয়েছিলেন। এবার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হলো মলয় ঘটকের ওপর। অসমের তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুক্রবার রাতে থেকেই নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। ময়না তদন্তের জন্য পরিবারের অনুমতি নেবে পুলিশ। পরিবার অনুমতি দিলেই ময়না তদন্ত করবে পুলিশ। পরিবার কেন্দ্রের হাসপাতালে ময়না তদন্তের দাবি জানিয়েছে। ময়না তদন্তের জন্য অনুমতি নিতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। শুক্রবার রাতে যে ঘটনা ঘটে, শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং তারপরেই আমরা দেখলাম যে পুলিশ ফাঁড়িও কার্যত জ্বালিয়ে দেয় উত্তপ্ত জনতা। গতকালও দিনভর বিক্ষোভের ছবি ধরা পড়ে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রিয়া, আজ সামগ্রিক সেখানকার কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা নিয়ে জল ঘোলা হচ্ছিল যে ময়না তদন্ত সেটা কি আজকেই হবে এবং যদি আজকে হয় তাহলে কোথায় হবে। তারপরেই যেটা দেখা গেল যে হাইকোর্টের দ্বারস্থ হলো এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে হাইকোর্টে একাধিক সওয়াল জবাব এবং প্রথমেই সেখানে যেমনটা বলা হলো পুলিশকে যে পক্সো অ্যাক্ট কেন অ্যাড করা হয়নি, অর্থাৎ পক্সো যে মামলা সেটা কেন দেওয়া হয়নি সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হলো পুলিশকে। এবং তারপরে এই যে ময়না তদন্তের কথা, যেটা পরিবারের তরফ থেকে প্রথম থেকেই তারা বলে আসছেন যে সেন্ট্রাল হসপিটালে তারা ময়না তদন্ত করাতে চায়, কারণ তাদের পুলিশের উপরে ভরসা নেই এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত পুলিশ আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং যেখানে গিয়ে তারা রাজ্যের তরফ থেকে স্পষ্ট জানানো হলো যে পুলিশের উপরে ভরসা নেই এবং তারা সেন্ট্রাল হসপিটাল চাইছে এবং সেই এখতিয়ার পুলিশের কাছে নেই। সেক্ষেত্রে কি করবে? এবং তারপরেই কিন্তু কোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হলো বা যে নির্দেশ দেওয়া হলো যে কল্যাণী এমসে হবে সেই ময়না তদন্ত। যদিও কল্যাণী এমসে যদি সেই পরিকাঠামো না থাকে সেক্ষেত্রে কল্যাণী জেএনএম যে হসপিটাল রয়েছে সেখানে হবে এই ময়না তদন্ত এবং সেখানে যারা কল্যাণী এমসের যারা এক্সপার্টরা রয়েছে, যারা অটোপসি সার্জন থেকে আরম্ভ করে ফরেন্সিক এক্সপার্টরা যারা রয়েছেন তারা যাবেন জেএনএম এ এবং সেই জেএনএম এ গিয়ে পুরো ময়না তদন্ত প্রক্রিয়া কমপ্লিট করবে। কিন্তু জেএনএম এর কোনো আধিকারিক থাকতে পারবে না সেই ময়না তদন্তে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এবং আরও একটি বিষয় বলা হয়েছে, যদি পরিবার চায় সেক্ষেত্রে কিন্তু তারা ময়না তদন্ত দেখতে পারে ভার্চুয়াল মাধ্যমে, সেই ব্যবস্থাও রাখতে হবে পুলিশকে বলে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমি যেই জায়গায় রয়েছি অর্থাৎ কাটাপুকুর মর্গ, যেখানে সেই নাবালিকার দেহ রাখা হয়েছে, যে বালিকার দেহ রাখা হয়েছে এবং এখানেই কিন্তু আজকে রাত্রিবেলাও এখানেই বডি থাকবে কাটাপুকুর মর্গে বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ কোর্টের যে অর্ডার রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে আগামীকাল বেলা 11:45-এর মধ্যে হস্তান্তর করতে হবে, একদম নিয়ে পৌঁছাতে হবে কল্যাণীতে এবং সেখানেই তার ময়না তদন্ত হবে বলে এমনটাই কিন্তু। এবং সেখানে ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসিজিএম বারুইপুর তিনি থাকবেন, তার উপস্থিতিতে ফটোগ্রাফির মাধ্যমে এই ময়না তদন্ত হবে বলে এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বারবার যে প্রশ্নটা উঠে এসেছিল আজকে হাইকোর্টে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কেন পক্সো অ্যাক্ট দেওয়া হয়নি। কারণ ফ্যামিলির তরফ থেকেও কিন্তু যেটা দেখা গিয়েছিল, পুলিশ যদিও যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি পুলিশের কাছ থেকে, যে যখন এই মিসিং ডায়েরি তারা করে সেই মিসিং ডায়েরির পরে যখন পুলিশ তদন্তে নামে
এবং তার বডি যখন পাওয়া যায় তারপরে কিন্তু তারা দেখে যে তারপরে পরিবারের তরফ থেকে যে অভিযোগ দেওয়া হয় সেখানে কোথাও এই রেপের কথা বলা হয়নি, রেপের কথা উল্লেখ ছিল না কমপ্লেনে, সেই কারণের জন্যই এই পক্সো অ্যাক্ট দেওয়া হয়নি। যদিও পুলিশ বলে যে তারা ইনকোয়েস্ট যখন করেছে সেখানে তাকে যে মার্ডার করা হয়েছে সেই তথ্য তারা পেয়েছে, তাই জন্যই কিন্তু 130 অর্থাৎ মার্ডারের যে সেকশন বিএনএস এর সেই সেকশন অ্যাড করেছে এবং যেহেতু কিডন্যাপও হয়েছিল সেই সেকশনও কিন্তু 137 সেই সেকশনও অ্যাড করা হয়েছে, মাফ করবে 130 মার্ডারের সেকশন অ্যাড করা হয়েছে এবং তারপরে তার কিডন্যাপের সেকশন অ্যাড করা হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই 137 যেটা কিনা তাকে কিডন্যাপিং, সেই কিডন্যাপিং এর সেকশনও কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু যেহেতু ইনকোয়েস্টে পক্সোর কোনো রকম তারা কিছু পায়নি, অর্থাৎ পুলিশ ইনকোয়েস্ট যখন হয়েছে তখন পক্সো অ্যাক্ট দেওয়ার মতো তারা এরকম কোনো তথ্য পায়নি, সেই কারণেই তারা পক্সো দেয়নি। কিন্তু পিএম এর পর যদি এরকম কিছু তারা দেখে সেক্ষেত্রে তারা পক্সো অ্যাক্ট তাতে অ্যাড করবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। যদিও যেটা দেখা গেল যে হাইকোর্টের তরফ থেকে বলা হলো যে ইমিডিয়েট সেই পক্সো অ্যাক্ট দিতে এবং সেটা পক্সো কোর্টে সেই মামলা করতে, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হলো। তবে ইতিমধ্যেই ভাষ্যতেই যেমনটা বোঝা যাচ্ছে বা যেমনটা দেখা যাচ্ছে যে আজকে এই কাটাপুকুর মর্গেই বডি থাকবে, আগামীকাল সেই বডি একদম সকালে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে কল্যাণীর জন্য এবং সেখানে 11:45-এর মধ্যেই হস্তান্তর করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে এবং তারপরে যে ময়নাতদন্তের প্রক্রিয়া সেখানেই পুরো বিষয়টা কমপ্লিট করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং তারপরে দেহ প্রিজার্ভ করবে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ একদম ফ্যামিলির ওপরেই ডিপেন্ড করছে। ফ্যামিলি যেমনটা বলবে সেরকমটাই কিন্তু হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। কারণ সকালে আমরা যেমনটা দেখেছিলাম যে ফ্যামিলি তারা প্রথমে চেয়েছিল এবং পুলিশও কিন্তু মেন প্রায়োরিটি দিয়েছিল ফ্যামিলিকেই, যে আরজিকর থেকে শিক্ষা নিয়ে ফ্যামিলি যেমনটা চাইবে তারাই ফার্স্ট প্রায়োরিটি। ফ্যামিলি যদি চায় পিএম করাতে সেক্ষেত্রে পুলিশ করাবে, যদি না করাতে চায় এবং যেখানে করাতে চাইবে সেই বিষয়টা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েই, যদি এখতিয়ারের বাইরে হয় পুলিশের সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকেই দাবি করা হয়েছিল এবং অবশেষে কিন্তু তেমনটাই দেখা গেল যে হাইকোর্টের পারমিশন নিয়েই কিন্তু কল্যাণী এমসের মতো জায়গাতে তার ময়নাতদন্ত হতে চলেছে এবং আগামীকালই সেই ময়নাতদন্ত হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আপনাদের জানিয়ে রাখবো জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং গতকাল থেকে কিন্তু উত্তেজনা ছিল, আজ সকাল থেকে থমথমে ছিল জয়নগর। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর যে খবরে নজর রাখবো অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। আপনাদের জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এবার মলয় ঘটক। অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। আপনাদের জানিয়ে রাখবো অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেলেন মলয় ঘটক এবং মলয় ঘটক যিনি 2011 থেকে 2021 পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং এর আগে তিনি হীরাপুর কেন্দ্র থেকেও বিধায়ক হয়েছিলেন। এবার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হলো মলয় ঘটকের ওপর। অসমের তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মলয় ঘটক। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুক্রবার রাতে থেকেই নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। ময়না তদন্তের জন্য পরিবারের অনুমতি নেবে পুলিশ। পরিবার অনুমতি দিলেই ময়না তদন্ত করবে পুলিশ। পরিবার কেন্দ্রের হাসপাতালে ময়না তদন্তের দাবি জানিয়েছে। ময়না তদন্তের জন্য অনুমতি নিতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। শুক্রবার রাতে যে ঘটনা ঘটে, শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং তারপরেই আমরা দেখলাম যে পুলিশ ফাঁড়িও কার্যত জ্বালিয়ে দেয় উত্তপ্ত জনতা। গতকালও দিনভর বিক্ষোভের ছবি ধরা পড়ে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে।
রিয়া, আজ সামগ্রিক সেখানকার কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা নিয়ে জলঘোলা হচ্ছিল যে ময়না তদন্ত সেটা কি আজকেই হবে এবং যদি আজকে হয় তাহলে কোথায় হবে, তারপরেই যেটা দেখা গেল যে হাইকোর্টের দ্বারস্থ হলো এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে হাইকোর্টে একাধিক সওয়াল জবাব এবং প্রথমেই সেখানে যেমনটা বলা হলো পুলিশকে যে পক্সো অ্যাক্ট কেন অ্যাড করা হয়নি, অর্থাৎ পক্সো যে মামলা সেটা কেন দেওয়া হয়নি সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হলো পুলিশকে। এবং তারপরে এই যে ময়না তদন্তের কথা, যেটা পরিবারের তরফ থেকে প্রথম থেকেই তারা বলে আসছেন যে সেন্ট্রাল হসপিটালে তারা ময়না তদন্ত করাতে চায়, কারণ তাদের পুলিশের উপরে ভরসা নেই এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত পুলিশ আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং যেখানে গিয়ে তারা রাজ্যের তরফ থেকে স্পষ্ট জানানো হলো যে পুলিশের উপরে ভরসা নেই এবং তারা সেন্ট্রাল হসপিটাল চাইছে এবং সেই এখতিয়ার পুলিশের কাছে নেই, সেক্ষেত্রে কি করবে। এবং তারপরেই কিন্তু কোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হলো বা যে নির্দেশ দেওয়া হলো যে কল্যাণী এমসে হবে সেই ময়না তদন্ত, যদিও কল্যাণী এমসে যদি সেই পরিকাঠামো না থাকে সেক্ষেত্রে কল্যাণী জেএনএম যে হসপিটাল রয়েছে সেখানে হবে এই ময়না তদন্ত এবং সেখানে যারা কল্যাণী এমসের যারা এক্সপার্টরা রয়েছে, যারা অটোপসি সার্জন থেকে আরম্ভ করে ফরেন্সিক এক্সপার্টরা যারা রয়েছেন তারা যাবেন জেএনএম এ এবং সেই জেএনএম এ গিয়ে পুরো ময়না তদন্ত প্রক্রিয়া কমপ্লিট করবে, কিন্তু জেএনএম এর কোনো আধিকারিক থাকতে পারবে না সেই ময়না তদন্তে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এবং আরও একটি বিষয় বলা হয়েছে, যদি পরিবার চায় সেক্ষেত্রে কিন্তু তারা ময়না তদন্ত দেখতে পারে ভার্চুয়াল মাধ্যমে, সেই ব্যবস্থাও রাখতে হবে পুলিশকে বলে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমি যেই জায়গায় রয়েছি অর্থাৎ কাটাপুকুর মর্গ, যেখানে সেই নাবালিকার দেহ রাখা হয়েছে, যে বালিকার দেহ রাখা হয়েছে এবং এই এখানেই কিন্তু আজকে রাত্রিবেলাও এখানেই বডি থাকবে কাটাপুকুর মর্গে বলে এমনটাই জানা যাচ্ছে, কারণ কোর্টের যে অর্ডার রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে আগামীকাল বেলা 11:45-এর মধ্যে হস্তান্তর করতে হবে, একদম নিয়ে পৌঁছাতে হবে কল্যাণীতে এবং সেখানেই তার ময়না তদন্ত হবে বলে এমনটাই কিন্তু। এবং সেখানে ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসিজিএম বারুইপুর তিনি থাকবেন, তার উপস্থিতিতে ফটোগ্রাফির মাধ্যমে এই ময়না তদন্ত হবে বলে এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বারবার যে প্রশ্নটা উঠে এসেছিল আজকে হাইকোর্টে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কেন পক্সো অ্যাক্ট দেওয়া হয়নি, কারণ ফ্যামিলির তরফ থেকেও কিন্তু যেটা দেখা গিয়েছিল, পুলিশ যদিও যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি পুলিশের কাছ থেকে, যে যখন এই মিসিং ডায়েরি তারা করে সেই মিসিং ডায়েরির পরে যখন পুলিশ তদন্তে নামে এবং তার বডি যখন পাওয়া যায় তারপরে কিন্তু তারা দেখে যে তারপরে পরিবারের তরফ থেকে যে অভিযোগ দেওয়া হয় সেখানে কোথাও এই রেপের কথা বলা হয়নি, রেপের কথা উল্লেখ ছিল না কমপ্লেনে, সেই কারণের জন্যই এই পক্সো অ্যাক্ট দেওয়া হয়নি। যদিও পুলিশ বলে যে তারা ইনকোয়েস্ট যখন করেছে সেখানে তারা যাকে যে মার্ডার করা হয়েছে সেই তথ্য তারা পেয়েছে, তাই জন্যই কিন্তু 130 অর্থাৎ মার্ডারের যে সেকশন বিএনএস এর সেই সেকশন অ্যাড করেছে এবং যেহেতু কিডন্যাপও হয়েছিল সেই সেকশন কিন্তু 137 সেই সেকশনও অ্যাড করা হয়েছে, মাফ করবে 130 মার্ডারের সেকশন অ্যাড করা হয়েছে এবং তারপরে তার কিডন্যাপের সেকশন অ্যাড করা হয়েছে। কিন্তু যেটা যেটা দেখা যাচ্ছে যে 137 যেটা কিনা তাকে কিডন্যাপিং, সেই কিডন্যাপিং এর সেকশনও কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু যেহেতু ইনকোয়েস্টে পক্সোর কোনো রকম তারা কিছু পায়নি, অর্থাৎ পুলিশ ইনকোয়েস্ট যখন হয়েছে তখন পক্সো অ্যাক্ট দেওয়ার মতো তারা এরকম কোনো তথ্য পায়নি, সেই কারণেই তারা পক্সো দেয়নি। কিন্তু পিএম এর পর যদি এরকম কিছু তারা দেখে সেক্ষেত্রে তারা পক্সো অ্যাক্ট তারা তাতে অ্যাড করবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। যদিও যেটা দেখা গেল যে হাইকোর্টের তরফ থেকে বলা হলো যে ইমিডিয়েট সেই পক্সো অ্যাক্ট দিতে এবং সেটা পক্সো কোর্টে সেই মামলা করতে, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হলো। তবে ইতিমধ্যেই ভাষ্যতেই যেমনটা বোঝা যাচ্ছে বা যেমনটা দেখা যাচ্ছে যে আজকে এই কাটাপুকুর মর্গেই বডি থাকবে, আগামীকাল সেই বডি একদম সকাল সকালে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে কল্যাণীর জন্য এবং সেখানে 11:45-এর মধ্যেই হস্তান্তর করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে যে ময়নাতদন্তের প্রক্রিয়া সেখানেই পুরো বিষয়টা কমপ্লিট করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং তারপরে দেহ প্রিজার্ভ করবে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ একদম ফ্যামিলির ওপরেই ডিপেন্ড করছে, ফ্যামিলি যেমনটা বলবে সেরকমটাই কিন্তু হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। কারণ সকালে আমরা যেমনটা দেখেছিলাম যে ফ্যামিলি তারা প্রথমে চেয়েছিল এবং পুলিশও কিন্তু মেন প্রায়োরিটি দিয়েছিল ফ্যামিলিকেই, যে আরজিকর থেকে শিক্ষা নিয়ে
ফ্যামিলি যেমনটা চাইবে তারাই ফার্স্ট প্রায়োরিটি। ফ্যামিলি যদি চায় পিএম করাতে সেক্ষেত্রে পুলিশ করাবে, যদি না করাতে চায় এবং যেখানে করাতে চাইবে সেই বিষয়টা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েই, যদি এখতিয়ারের বাইরে হয় পুলিশের সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকেই দাবি করা হয়েছিল। এবং অবশেষে কিন্তু তেমনটাই দেখা গেল যে হাইকোর্টের পারমিশন নিয়েই কিন্তু কল্যাণী এমসের মতো জায়গাতে তার ময়নাতদন্ত হতে চলেছে এবং আগামীকালই সেই ময়নাতদন্ত হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আপনাদের জানিয়ে রাখবো, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং গতকাল থেকে কিন্তু উত্তেজনা ছিল। আজ সকাল থেকে থমথমে ছিল জয়নগর। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ সামনে আসছে। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা। অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ। বাঁচাতে গেলে অভিযুক্তের বউকেও মারধরের অভিযোগ। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি অভিযুক্তের স্ত্রী। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। পটাশপুরে মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা। ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ এবং ঘটনায় গোটা এলাকা থমথমে। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ সামনে আসছে। অভিযুক্তকে পিটিয়ে খুন করার অভিযোগ, ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ। বাঁচাতে গেলে তার স্ত্রীকেও মারধর করার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ। অভিযুক্তকেও মারধর করে উত্তপ্ত জনতা। বাঁচাতে গেলে তার বউকেও মারধরের অভিযোগ সামনে আসে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা হয়েছিল, কি অভিযোগ সামনে আসছে? অভিযুক্ত তাকেও মারধরের অভিযোগ এবং তার বউকেও মারধরের অভিযোগ সামনে এসেছে। দেখো বাসুদিদি, গত 4 অক্টোবর পটাশপুরের যে ভুবন মঙ্গলপুর গ্রাম, সেই গ্রামের দুই বাসিন্দা, তাদের মধ্যে অবৈধ সম্পর্কের কথা জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মুখে এবং সেই ঘটনাটি জানতে পেরেছিলেন নিহত মহিলা এবং তার জন্যই কিন্তু তাকে রীতিমত প্রথমে মারা হয় এবং তারপরেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয় এবং তারপরেই কিন্তু মৃত্যু সুনিশ্চিত করতে তার মুখে কীটনাশক দেওয়া হয় এবং তাকে গুরুতর জখম অবস্থায় তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল এবং আজ সকালবেলাতেই তার মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর ঘটনা জানার পরে কিন্তু পটাশপুরের স্থানীয় বাসিন্দারা রীতিমতো তারা উত্তেজিত হয়ে পড়েন এবং দুই অভিযুক্ত তাদেরকে রীতিমতো গণপিটুনির শিকার হতে হয় এবং তারপরে কিন্তু এলাকায় পুলিশ পৌঁছে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ দুই অভিযুক্তকে উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করে এবং ইতিমধ্যেই এগরা হাসপাতালে এক অভিযুক্তের মৃত্যু অবধি হয়েছে এবং যে নিহত মহিলা তার দেহ কিন্তু ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তমলুক হাসপাতালে। একদমই ধন্যবাদ জানাবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। আপনাদের জানিয়ে রাখবো যে ঘটনা, মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। পার্ক স্ট্রিট থানার ভিতরে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। অভিযোগ থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। মামলা রুজু করা হয়েছে পার্ক স্ট্রিট থানায়, ক্লোজ করা হয়েছে এসআই কে। আপনাদের জানিয়ে রাখবো, পার্ক স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে, এসআইয়ের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই ওই এসআই কে ক্লোজ করা হয়েছে।
রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কি অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত ওই এসআইয়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, পার্ক স্ট্রিটের একজন সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তার যে অভিযোগ, তিনি যেমনটা বলেছেন যে অভিযোগপত্রে যেমনটা উল্লেখ করেছে যে 5 তারিখ প্রায় মধ্যরাত 1:10 নাগাদ তাকে একজন এসআই পার্ক স্ট্রিট থানায় কর্মরত, তিনি সাব ইন্সপেক্টর, তিনি ডেকে পাঠান এবং পুজোর সালোয়ার কামিজ দেবে বলে তাকে ডেকে পাঠানো হয় এবং যখন সেটা তাকে দিচ্ছিল সেই সময় তার শ্লীলতাহানি করে, তার প্রাইভেট পার্টসে হাত দেয় বলে এমনটাই তিনি উল্লেখ করেছেন। এবং তিনি যখন সেই জায়গা থেকে ভয়ে বেরিয়ে আসেন এবং সেটা রেস্ট রুমে তার শ্লীলতাহানি হয় এবং সেখান থেকে ভয়ে বেরিয়ে এসে ডিউটি অফিসারকে এই পুরো বিষয়টা জানায়। ডিউটি অফিসার কিন্তু এই পুরো বিষয়টা, এর যে গুরুত্ব সেটা বুঝতে না চাওয়ারই ভান করে এবং তারপরে সেই মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি ডেকে পাঠান তার ভাইকে এবং ভাই যখন আসে তারপরে তারা একটি রিটেন কমপ্লেন দিতে চায় সেই ডিউটি অফিসারকে, কিন্তু তিনি সেই ডিউটি অফিসার তিনি সেই কমপ্লেন নিতে চায়নি বলে এমনটাই কিন্তু কমপ্লেন কপিতে উল্লেখ করেছে সেই মহিলা। এবং তারপরেই তিনি কিন্তু একটি কমপ্লেন, যেটা কিনা সিএস সহ ডিসি সাউথ, অ্যাডিশনাল সিপি 1 অর্থাৎ ক্রাইম, কলকাতার পুলিশ কমিশনার, এই প্রত্যেককে সেই একটি ইমেল পাঠায় এবং সেই ইমেল পাঠানোর পরেই কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ এবং তারপরেই একটি এফআইআর দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে এবং যেখানে দেখা যায় যে বিএনএস এর শ্লীলতাহানির যে ধারা 74 সেটা দেওয়া হয়েছে এবং তার দরুন কিন্তু ইতিমধ্যেই সেই মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই পুরো ঘটনাতে অভিযোগ করেছে এই তরুণী, এই সিভিক ভলেন্টিয়ার যে অভিযোগ করেছে, লেডি সিভিক ভলেন্টিয়ার, তার যে অভিযোগের ভিত্তিতে কিন্তু দ্রুত তদন্ত শুরু করা হবে এবং যার বিরুদ্ধে, যে সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে, এটি মারাত্মক অভিযোগ এবং তার কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে খুব দ্রুত বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, জম্মু ও কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। হরিয়ানা জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে মোদি, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতেও ম্যাজিক ফিগার পার হাত শিবিরের। তাহলে হরিয়ানায় কি পালাবদল? জম্মু ও কাশ্মীরেও এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। তাহলে দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। 10 বছর ধরে হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। বিধানসভা ভোটে এবার হরিয়ানায় পদ্ম শিবিরের হাল নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল, কারণ এবারের লোকসভায় কংগ্রেস 10টির মধ্যে 5টি আসন পেয়ে যথেষ্ট উজ্জীবিত। বিজেপির অন্তর্কলহও প্রবল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দলের অন্য নেতাদের বেশ বিরোধ রয়েছে। মোদি শাহ এবার হরিয়ানায় খুব কম প্রচার করেছেন। যে মোদির জোরে দেশে ভোট চালায় বিজেপি, এবার হরিয়ানায় তাকে শেষ বেলায় প্রায় দেখাই যায়নি। বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া কংগ্রেসের প্রার্থী হয়ে ভালো হাওয়া টেনেছেন। এছাড়াও কৃষক আন্দোলনের প্রভাবও এবারের ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে। শনিবার ভোট পর্ব শেষ হতেই সমস্ত বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে পালা বদল হতে চলেছে হরিয়ানায়। আত্মবিশ্বাসী কংগ্রেস, বুথ ফেরত সমীক্ষায় হাত শিবিরের শক্ত হলের আভাস মিলতেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় শুরু কংগ্রেসের অন্দরে। ফের কি ভূপেন্দ্র সিং হুডা হবেন না নতুন কেউ? সূত্রে খবর, হরিয়ানায় ইতিমধ্যেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছে হাত শিবির। যদিও 8ই অক্টোবর জানা যাবে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এবার কার হাতে চলেছে। সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে। কলকাতা টিভি। পাশাপাশি যে খবরে নজর রাখবো, লেবাননে রক্তগঙ্গা। লেবাননের উপর জোরদার হামলা ইসরায়েলের, টার্গেট ইরানের মদতপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। শনিবার রাতেও ভয়াবহ হামলা লেবাননের রাজধানী বেইরুটে, পরপর বিস্ফোরণ, ভয়ঙ্কর হামলা, দাবি লেবাননের। একটানা বাজছে সাইরেন। বাংকারে কাতারে কাতারে মানুষের আশ্রয়, চোখে মুখে আতঙ্কের ছাপ। লেবাননের বিধ্বস্ত চেহারা। পরমাণু যুদ্ধের প্রস্তুতি ইরানের। ইসরায়েলের পাশে আমেরিকা, রাশিয়ার সমর্থন ইরানকে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? লেবাননে আরও জোরদার হামলা ইসরায়েলের, অব্যাহত বোমাবর্ষণ, নিহত কমপক্ষে 2000।
প্রত্যাঘাতে বিধ্বস্ত লেবাননের রাজধানী বেইরুট। শনিবার বেইরুটে লাগাতার ইসরায়েলের বোমাবর্ষণ, নিশানায় হিজবুল্লাহ শক্ত ঘাঁটিগুলি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তছনছ রাজধানী বেইরুটের দক্ষিণ প্রান্তের একাধিক এলাকা। উত্তর লেবাননের প্যালেস্টাইনি শরণার্থী শিবিরেও ভয়ানক হামলা। শুধু আকাশপথেই নয়, লেবাননের স্থলপথেও চলছে হানা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবারের হামলা অত্যন্ত হিংস্র ছিল। ইতিমধ্যে বেশ কিছু আশ্রয় শিবির খুলেছে প্রশাসন, অনেকে আবার সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে থাকছেন। খোলা আকাশই এখন ঠিকানা। এই আবহে এবার ফ্রান্সের ওপর ক্ষোভ নেতানিয়াহুর। লেবাননে ফরাসি কোম্পানির ওপর হামলা ইসরায়েলের। এরই মধ্যে লেবাননে গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ এর তরফে একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহ সুড়ঙ্গগুলি চিহ্নিত করে সিল করা হয়েছে। কলকাতা টিভি। চারটে চারদিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।